প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি ভয়ঙ্কর এক রাতের কাহিনী। সে 22শে আগস্ট 2024 দুপুর 3:35 আমি ভারতীয় ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ ইমিগ্রেশনের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু আমার মনে বিশাল এক অজানা ভয়। সামনে আমার ইমিগ্রেশন অফিস। যতই আমি ইমিগ্রেশন অফিসের দিকে যাচ্ছি ততই আমার ভয়টা বাড়তেছে, বুকে দুরু দুরু ভাব এবং অজানা একটা আশঙ্কা আমাকে গ্রাস করতেছে। তবু আল্লাহর নাম নিয়ে এবং দোয়া দরুদ পরে আমি সেই ইমিগ্রেশনের দিকে অগ্রসর হচ্ছি। ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের ভেতরে আসা মাত্রই আল্লাহর কাছে দুহাত তুলে শুকরিয়া আদায় করলাম। আসলে আমার ভিতর যে অজানা ভয়টা ছিল, সেই ভয়টা এখন কেটে গেছে। আল্লাহ আমাকে হেফাজত করেছে। মনে অনেক বড় একটা শঙ্কা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছি। মূলত ইমিগ্রেশন অফিসারকে আমার পাসপোর্টটি যখন দিচ্ছিলাম তখন আমি আল্লাহর নাম মনে মনে স্মরণ করছিলাম এবং দোয়া দরুদ পাঠ করছিলাম যেন আমার পাসপোর্টটি হাতে দেয়। আল্লাহর অশেষ রহমতে আমি সহি সালামতে ইমিগ্রেশন অফিসারের সব কাজ সম্পন্ন করে বাইরে আসা মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে ফেললাম। যে কারণে আমার ভয়টা কাজ করছিল সেটা হলো, আমি কলকাতা থাকা অবস্থায় কলকাতা CNTVকে একটা সাক্ষাৎকার দিই। সেই সাক্ষাৎকারে বাংলাদেশের তৎসময়ের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাস্তব এবং সত্য কথাগুলো তুলে ধরি। তাই সেই পরিস্থিতি এবং বাস্তবতা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায় এবং ছাত্র আন্দোলনের পক্ষে আমার বক্তব্যটা উপস্থাপিত হয়। সে কারণে আমার মনে একটা অজানা ভয় কাজ করছিল যে হয়তো ইমিগ্রেশন অফিসার আমাকে আটকে দিতে পারে। সে ভয় নিয়ে আমি বাংলাদেশে প্রবেশ করেছিলাম, কিন্তু আল্লাহর রহমত সাথে থাকায় আমি সুস্থভাবে বা সশরীরে বাইরে চলে আসলাম বা বাংলাদেশে প্রবেশ করলাম। কিন্তু বড়ই দুঃখের বিষয়, একটি টেনশন দূর করার পর আরেকটি টেনশন তৈরি হলো। বাইরে যখন আসলাম বা বাংলাদেশে যখন প্রবেশ করলাম তখন একটি গাড়িও নেই। তখন বাংলাদেশে অবশ্যই কারফিউ জারি করা হয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত যানবাহন। আমরা এখন কি করব কোনো উপায়ন্তর না দেখে কাউন্টারে খুঁজতেছি, কিন্তু কোনোভাবে কোনো লাভ হচ্ছে না। সকল কাউন্টারেই বন্ধ। কিন্তু একটা গাড়ি বা সৌদিয়া আমাদেরকে আশ্বস্ত করলো একটা গাড়ি ছাড়বে, তাও রাত 9টায়, যেখানে লেখা থাকবে আজমির শরীফের যাত্রীসমূহ। তাই আমরা সেই সুযোগটা নিলাম। অর্থাৎ বেনাপোল থেকে চট্টগ্রামের ভাড়া 1700 টাকা হলেও আমাদের থেকে নেওয়া হচ্ছে 3000 টাকা, অর্থাৎ ডবলের কাছাকাছি। তো কী করবো, বাধ্য হয়ে আমরা গাড়িতে বসে পড়লাম। কোনো উপায় নেই, না হলে ওখানে থাকতে হবে। তাও আবার জানি না তখন কয়দিন থাকতে হয়। তাই বাধ্য হয়ে তাদের 3000 টাকা দাবিটাকে মেনে নিলাম। নিরুপায় হয়ে কি করবো, আর এখন আর কোনো পথ খোলা নেই। যেহেতু থাকতে গেলেও আবার হোটেল, খাওয়া দাওয়া সব কিছুর একটি খরচ আছে। তাই চিন্তা করলাম যে টাকা বাড়তে গেলেও চলে আসাটাই বেটার হবে। যোগাযোগও অনেকাংশ বন্ধ, নেটওয়ার্ক মোটামুটি চালু থাকে বা থাকে না এরকমই অবস্থায় চলতেছে, অর্থাৎ VPN ইউজ করে চালাতে হচ্ছে। তাই আর ঝুঁকি না নিয়ে নিজের বাসায় বা চট্টগ্রামে এসে যাওয়াটাই নিরাপদ মনে করলাম। আমাদের গাড়ি রাত 9টায় ছাড়ার কথা থাকলেও আরও আধা ঘন্টা আগে গাড়ি ছেড়ে দেয় এবং সব যাত্রীকে উঠিয়ে যাত্রা আরম্ভ করে। যেহেতু সকল যাত্রী সকাল 8টা থেকেই কাউন্টারে অপেক্ষা করছিল গাড়ির অপেক্ষায়, সেহেতু যাত্রীরা সব একসাথে জড়ো থাকায় তাতে কোনো সমস্যা হয় নাই। আমরাও চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি আসা যায় ততই আমাদের জন্য মঙ্গল। ফাঁকা রাস্তা, শুনশান নীরবতা, রাস্তায় কোনো গাড়ি বা মানুষের চিহ্ন নেই। আমাদের গাড়ি চলছে দ্রুততার সাথে। মাঝে মাঝে দু একটা গ্রাম্য লোক বা কোনো প্রয়োজনে হয়তো বের হয়েছে, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর কোনো গাড়ির বা লোকের চিহ্ন তেমন দেখতেছি না। যাও দেখা যাচ্ছে মাঝে মাঝে কোনো এক সময় হয়তো দু একটি মালবাহী গাড়ি আমাদেরকে অতিক্রম করতেছে। প্রচুর ব্যস্ততম সড়কের নীরবতা দেখে আসলে নিজের কাছে খুব আশ্চর্যজনক লাগে এবং ভাবনা আসে কিভাবে দেশটা কি হয়ে গেল, কিভাবে আমরা এই সমাজে বাস করতেছি, কি এমন একটা সময়ের মধ্যে আমাদের বসবাস। এইগুলো ভাবতে ভাবতে আমরা রাস্তা অতিক্রম করতেছি এবং ভাবতেছি জীবনের অনেক কিছু। এরই মধ্যে আমরা এসে গেলাম যশোরে। রাত এখন 9:20। তাই আমাদের গাড়ি এখন পার করলো পেট্রোল পাম্পে, যাতে
গাড়ির মধ্যে তেল নিয়ে নিতে পারে। হয়তো অনেক পেট্রোল পাম্প আবার বন্ধও দেখা যাচ্ছে, কিন্তু এই পেট্রোল পাম্পটা খোলা পাওয়ায় এখানে আমাদের গাড়ি ব্রেক করে তার প্রয়োজন মতো তেল নিয়ে আবার যাত্রা আরম্ভ করলো। আমরাও দেখতেছি আসলে কত ব্যস্ততম একটি পেট্রোল পাম্প, এখন শুনশান নীরবতা, বা আমাদের একটা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। আমাদের গাড়ি যাত্রা করলো, আমরাও বসে আছি, বসে বসে বাইরের সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে আসতেছি, এবং কেউ কেউ ঘুমাচ্ছে, আবার কেউ কেউ জেগে আছে, কিন্তু মনের মধ্যে অজানা ভয়, কখন কোনখানে আটকে দিয়ে আবার কোনখানে আমরা নেমে যেতে হবে বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে জানা নেই, বা কোন পরিস্থিতির সম্মুখীন হই তাও আদৌ আমাদের অজানা। এক অজানা ভয় এবং অজানা সংখ্যা নিয়ে আমাদের যাত্রা। সব সময় যেন টেনশন কাজ করতেছে, কখন কী হবে বা কোন সমস্যায় পড়তে হবে, বা কোথায় গিয়ে আমরা আবার আমাদের অবস্থান হবে, বা কিভাবে বাকি সময়টা পার করবো, বা বাসায় ঠিকভাবে যেতে পারবো কিনা এখনও জানি না। এইভাবে ভাবতে ভাবতে আমাদের যাত্রা পথ চলতেছে। আমরা অসংখ্যবার বাইরের দিকে তাকাচ্ছি এবং সামনের দিকে বারবার নজর রাখতেছি বা লক্ষ্য করতেছি কোনো আমাদের সামনে কোনো বাহিনী, কোনো আন্দোলনকারীরা এসে বলবে যে দাঁড়ান, গাড়ি চলবে না বা যাবে না, বা সম্মুখভাগে আর যাওয়া যাবে না। তখনই তো আমরা বিপদের সম্মুখীন, কি করব আমরা তখন? এইভাবে ভাবতে ভাবতে আমরা এসে গেলাম গোপালগঞ্জ। রাত এখন 11:30। আমাদের গাড়ি নির্দিষ্ট টুল প্রদান করে আবার চলতে লাগলো সম্মুখপানে। আসলে রাস্তায় যাত্রীবাহী গাড়ি বলতে শুধু কেবল আমাদেরটাই। আমরা বিশেষ একটি সুবিধা নিয়ে, অর্থাৎ আজমির শরীফের যাত্রী হিসেবে সামনে ব্যানার লাগিয়ে আমাদের গাড়ি রোডে পারমিশন নিয়ে যাত্রা আরম্ভ করেছে। আমরাও বসে আছি, যেহেতু সবার কাছে পাসপোর্ট এবং তাতে ভিসা লাগানো রয়েছে আমরা বিদেশ ফেরার যাত্রী হিসেবে। সেই সুযোগ নিয়ে আমরা যাত্রা আরম্ভ করলাম। কিন্তু যতই সুবিধা নিই না কেন, মনের মধ্যে তো অবশ্যই একটা আশঙ্কা বা অজানা ভয় কাজ করতেছে। সবার মধ্যে টেনশন, কেউ কেউ ঘুমালেও কিন্তু তারপরেও মনের মধ্যে একটা অজানা ভয় আছে। যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারি। তবুও আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা চলতেছে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মনের মধ্যে এক বিন্দু পরিমাণও তৃপ্তি বা শান্তি পাচ্ছি না। রাত এখন 12টা। আমরা চলে আসলাম ফরিদপুর জেলায়। ফরিদপুর জেলায় এসে আমরা একটা ব্রিজ পার হচ্ছি। সেই ব্রিজ পার হয়ে আমাদের গাড়ি আরও দ্রুততার সাথে গিয়ে চললো, যেহেতু ফাঁকা রাস্তা। রাস্তার মধ্যে গাড়ি বলতে আর কোনো গাড়ি নেই, আমাদের গাড়ি আর দুই একটা টুকটাক, যদিও চোখে পড়ার মতো তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। যেগুলো দেখা যাচ্ছে বা মালবাহী ট্রাক ছাড়া আর কোনো গাড়ি নেই, বা হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি কোনোখান থেকে বের হয়ে আসতেছে। অনেকক্ষণ পর আমরা একটা গাড়ি দেখলাম, তাও একটি মিনি ট্রাক। রাস্তায় আমরা হঠাৎ কোনোখানে পুলিশের চেকপোস্ট দেখতেছি, তাও আমাদেরকে কোনো সিগন্যাল দেওয়া হয় নাই। এক প্রকার বিনা বাধায় আমরা চলে আসতেছি, কোনো প্রকার আন্দোলনকারী বা পুলিশের কোনো প্রকার কোনো ঝামেলার মধ্যে আমরা পড়তে হয় নাই। দেখা যাচ্ছে যে রাস্তা এক প্রকার খালি এবং শুনশান নীরবতা। রাত 12:23। এর মধ্যে আমরা চলে আসলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতুর টোল প্লাজায় এসে আমাদের গাড়ি ব্রেক করলো এবং টোল আদায় করে গাড়ি আবার আমাদের যাত্রা আরম্ভ করলো সামনের দিকে। আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি। রাতের বেলায় পদ্মা সেতুকে কীরকম দেখা যায় তার একটি মনোরম দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহজঙ্গের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে পরিচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিটে নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150.12 মিটার এবং চওড়ায় 22.5 মিটার। সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার
এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 128 মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম ফাইলের সেতু এটি। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকা ঋণ দেয় সরকার। 1% সুদ হারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। 2014 সালের 17 জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের কোম্পানিটি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায়। 2022 সালের এপ্রিলে সেতু বিভাগের অধীনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক পদ্মা বহুমুখী সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। তবে একটি দুঃখজনক বিষয় হলো 2019 সালের জুলাই মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা প্রয়োজন বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশের বিভিন্ন স্থানে অপহরণকারী ধারণা করে অনেক মানসিক ভারসাম্যহীনদের মারধর ও গণপিটুনির ঘটনা ঘটে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। পরে এ তথ্যকে গুজব ও ভিত্তিহীন উল্লেখ করে 9 জুলাই 2019 তারিখে সেতু নির্মাণ কর্তৃপক্ষ গণমাধ্যমগুলিতে বিজ্ঞপ্তি পাঠায়। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে গবেষকরা সেতু কর্তৃপক্ষকে সেতুটি নির্মাণের খুঁটিনাটি সকল তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন। রাত 1টা বেজে গেছে, আমাদের গাড়ি এর মধ্যে এসে গেছে ঢাকা শহরের মধ্যে। আমাদের গাড়ি ঢাকা প্রবেশ করে যাত্রা শুরু করলো এবং আমরা ঢাকায় পৌঁছে গেছি। দেখতেছেন আমাদের গাড়ি কি দ্রুততার সাথে চলতেছে, কিন্তু ঢাকায়ও মানুষের কোনো চিহ্ন নেই বা গাড়ির কোনো তেমন ব্যস্ততা নেই। দেখতেছেন কেমন নীরব সমগ্র ঢাকায় এখন নীরব নগরীতে পরিণত হয়েছে। সব সময় যানজট যেখানে থাকার কথা বা মানুষের কোলাহল থাকার কথা সেখানে এখন কিছু নেই বললেই চলে। শুধু আমাদের গাড়িটা ছুটে চলতেছে সামনের দিকে। আমরাও মোটামুটি অজানা একটা বইয়ের মধ্যে পাড়ি দিচ্ছি অনেকটা পথ। তো এখনও জানি না আসলে কোথায় পর্যন্ত গিয়ে আমাদের গাড়ি পৌঁছতে পারে বা আমাদের ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হয়। ঢাকা শহরে আসি 2-1টা গাড়ি মাঝে মধ্যে চোখে পড়তেছে। সকাল 5টায় এসে আমাদের গাড়ি চট্টগ্রাম পৌঁছলো। চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি, তোর মধ্যে আবার আরেকটি সমস্যা আমাদের দেখা দিয়েছে। ড্রাইভার সিটি গেট এসে আমাদের গাড়ি স্টার্ট বন্ধ করে দিল এবং আমাদেরকে নেমে যেতে বললো। কিন্তু টিকিট নেওয়ার সময় আমাদের সাথে কথা ছিল আমাদেরকে জিসির মোড় নামিয়ে দেওয়া হবে, কিন্তু এখন ড্রাইভার ভিতরে প্রবেশ করতে কোনোভাবে রাজি না। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, কিন্তু আমরা নিরুপায়, কারণ এই মুহূর্তে প্রচুর বৃষ্টি এবং রাস্তায় কোনো গাড়ি নেই। তাই কী করবো আমরা তাও বুঝতেছি না। তাই আমরা এই নীরবতার মধ্যে সব কিছু মালপত্র একটা রিক্স আছে, অসহায়ের মতো আমরা হয়ে গেছি। তাই আমরাও নাসুরবন্দা, কারণ আমাদের সাথে যে কথা ছিল, যার সাথে আমাদের এই টিকিট নিয়ে কথা হয়েছে, তাদেরকে আমরা বলেছিলাম জিসির মোড়ে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু ড্রাইভার কোনোভাবে রাজি না। শেষ পর্যন্ত আমরা একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম এবং আমরা সবাই মিলে উক্ত অফিসারের সাহায্য চাইলাম। ওই অফিসার ড্রাইভারকে নির্দেশ দিল যেন আমাদেরকে জিসির মোড়ে নামিয়ে দেওয়া হয়। অফিসারের কথা শুনে ড্রাইভার অনেক নাখুশ এবং বিরক্তিকর ভাব নিয়ে আমাদেরকে অনেক হুমকি তামকি দিয়ে জিসির মোড়ে এনে নামিয়ে দিল। তো ভিউয়ার্স, অনেক কষ্টের, টেনশনের, দূরত্বের এবং ঝুঁকিপূর্ণ একটি জার্নি শেষ করলাম। দীর্ঘ 1 দিন 1 রাতের জার্নি শেষ করে চট্টগ্রামে এসে যখন পৌঁছলাম তখন মনে হলো যেন মনটা শান্তিতে ভরে গেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, খুদা হাফেজ।